স্টোরি অফ লাভ। কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। বোনের কথা শুনে প্রহরের টনক নড়ল। নিজের মধ্যে থাকা দুঃখময় চাহনি নিক্ষেপ করলো দাদিমার দিকে। এরপর কোনো কথা না বলেই উঠে পড়ল সে। পাগলের মতো করে বেরিয়ে পড়ল বাড়ি থেকে। রোবাইদা ডাকলেও শুনল না। ড্রাইভারকে বলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল হাসপাতালের উদ্দেশ্যে। এক সপ্তাহ পর প্রহর নিজের বোনকে কোলে নিয়ে ফিডারে দুধ দিয়ে ডক্টরের সাজেস্ট করা দুধ খাওয়াচ্ছে। সময়ের আগে ডেলিভারি হওয়ায় নাজুক শরীরটা দুর্বল, তাই কিছুক্ষণ পর পর খাওয়াতে হচ্ছে নাজুক শরীরটাকে। প্রহর বোনের খেয়াল একাই রাখছে, কাউকেই তার বোনের ভাগ দিচ্ছে না, এমনকি রুবাইদাকেও না। হঠাৎ করেই যেন 12 বছরের প্রহর বুঝদার প্রহরে রূপান্তরিত হলো। হাসি খুশি থাকা ছেলেটা হঠাৎ করেই কেমন যেন গম্ভীর হয়ে পড়ল। দরজা ধাক্কানোতে কাউকে আসার অনুমতি দিল। আমার ডাকছো প্রহর বাবা? রাহেলার আওয়াজে ঘুমন্ত বোনকে কপালে চুমু এঁকে সুন্দর করে বিছানায় শুইয়ে দিল। ঠিকভাবে শোয়ানো হয়েছে দেখে বেড থেকে উঠে বারান্দার দরজার পাশে গিয়ে হাত দুটো পেছনে করে সামনের দিকে নিজের চোখ রেখে দাঁড়ালো। আমি সব জানতে চাই। প্রহরের গম্ভীর ভাবের আওয়াজে রাহেলা অবাক হলো ভীষণ, কিন্তু তার কথা বুঝতে না পেরে জিজ্ঞেস করলো, কি ব্যাপারে? আব্বু আর পিমনির ব্যাপারে। এমন কি হয়েছিল যার জন্য পিমনিকে খুঁজতে আব্বু তাড়াহুড়া করে দাদিমার আদেশে গিয়েছিল? আর পিমনি হঠাৎ উধাও হয়ে গেল কেন? পুরো ঘটনা আমি জানতে চাই। ঠিক কি কারণে আমি আর আমার বোন এতিম হলাম? দাদিমা কেনই বা নিজেকে দোষারোপ করছে আব্বুর অনাকাঙ্ক্ষিত মৃত্যু হওয়াতে? সব জানতে চাই আমি। স্পিক আপ রাহেলা খালা। প্রহরের হঠাৎ রাগান্বিত স্বর কথায় রাহেলা কেঁপে উঠল। রাহেলাকে চুপ করে থাকতে দেখে প্রহর রাহেলার সামনে এসে দাঁড়ালো। এত বছর ধরে আমাদের বাড়িতে নিজের মানুষ হিসেবে কাজ করছো, তাদের বিপদের দিনে ঢাল হয়ে দাঁড়িয়েছো। তবে সেই বিপদগুলো ঠিক কি কারণে হয়েছে তার সঠিক তথ্য যদি আমাকে না দাও, তবে আজই তুমি অন্যত্রে কাজ খুঁজতে পারো। এসব কি বলছো প্রহর বাবা? অন্যত্রে কাজ খুঁজবো কেন? কারণ তুমি তোমার মালিকের ছেলের সাথে বেইমানি করছো। তার কথার উত্তর দিতে এতটা নিঃশ্বাসের বেগ পোহাতে হলে তো নিজের চাকরি হারাবেই। প্রহরীর রক্তিমাভা চোখের দিকে তাকিয়ে রাহেলা ঢোক গিলল। প্রত্যয়কে দেখেছে সে রাগী স্বভাবের হতে। কখনো প্রত্যয় তার সাথে বেয়াদবি করেনি, কিন্তু তার ছেলে এই রূপ দেখে মনে হলো সে কঠিন কোনো মানবকে গড়ে উঠতে দেখছে। এটি কি প্রলয়ের শুরু, নাকি কোনো নতুন ঝড়ের বার্তা বহন করতে আসছে? প্রহরের আবারও হুমকিতে রাহেলা নিজের মধ্যেই ফিরে এলো। যতই হোক প্রহরকে নিজের সন্তানের মতো স্নেহ করে। সে জানে প্রহর ঠিক কী প্রকৃতির, তাই কোনো রকমে নিজেকে সামলে সবকিছুর বর্ণনা দিল সে। তারকদার ভিলায় হঠাৎ করেই প্রলয় সৃষ্টি হলো। আর সেই প্রলয়ের উৎস সৃষ্টি হয়েছে পিয়াসার রুমে। চারিদিকের আসবাবপত্রের অবস্থা নাজেহাল হয়ে আছে। কিছুই অবশিষ্ট রাখেনি এই রুমের। যত ছবি অ্যালবাম ছিল তা দাউ দাউ করে জ্বলতে থাকলো সামনের ফ্লোরে। হঠাৎ করে এরূপ ভয়ঙ্কর কাণ্ডে বাড়ির স্টাফরা ভয় পেয়ে গেল। রুবাইদা তাড়াতাড়ি এসেই, প্রহর দাদু ভাই। ডোন্ট কাম মিসেস রুবাইদা তালুকদার। জাস্ট যেইখানে দাঁড়িয়ে আছেন সেখানেই দাঁড়িয়ে থাকেন, নইলে সবকিছুর ধ্বংস আজ সমাপ্ত করব। প্রহরের কথায় রুবাইদা ডুকরে কেঁদে উঠল। নাটকীয় কান্না করবেন না প্লিজ। জাস্ট অসহ্য লাগছে। আজ আপনার মেয়ে আর আপনার জন্যই আমরা দুই ভাই বোন এতিম হয়েছি। আপনার ওই সোকল্ড মেয়ের জন্য আজ আমাদের জীবন জাহান্নামে পরিণত হয়েছে। আমার আদরের আব্বু আম্মু আজ আমাদের আদর করছে না। আমার নবজাতক বোনটাকেও কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে না, শুধুমাত্র আপনাদের দুই মামের জন্য। থাম দাদু ভাই থাম। তুই যদি এভাবে আমার থেকে মুখ ফিরিয়ে নিস, তাহলে আমি কি নিয়ে বাঁচবো বল? আর আমাকে আমাকে যে মৃত্যুর দিকে ঠেলে দিলে তোমরা, কি হবে এখন আমার? আমার সুপার হিরো হারিয়ে গেল আমার জীবন থেকে, আমার কলিজার টুকরা মাটাও হারিয়ে গেল। কাকে নিয়ে বাঁচবো আমি, বলতে পারবে? আমার বোন, সে কি দোষ করেছিল? তার তো ভালোভাবে পৃথিবীকে দেখার বা বোঝারও সময় হয়নি। তোমাদের চাওয়া পাওয়ার খাতিরে হারিয়ে গেল আমাদের জীবনের গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তি। কথাটা বলতে বলতেই চোখের অশ্রু দিয়ে গালের বেশিরভাগ অংশই ভিজে উঠল। কোনো মতে পানিগুলো মুছে উঠে দাঁড়ালো। এরপর রুবাইদার সামনে এসে দাঁড়ালো। দাদিমা, আমি তোমাকে এটার জন্য কখনোই মাফ করব না, আর না করব তোমার ওই মেয়েকে। আর কখনো যদি এই ভিলায় তার নামও নেওয়া হয়, তবে সব ধ্বংস করে হলেও মৃত্যু পরিতরি করব আমি। মনে রেখো কথাটা। সেদিনের পর থেকেই চঞ্চল প্রহর হয়ে ওঠে গম্ভীর রকচটা প্রহর। সময় নিজ গতিতে গড়াতে থাকে। প্রত্যয়ের ফেলে রাখা বিজনেসের দায়িত্ব রুবাইদা নিয়ে নেয়। প্রত্যুষীও আস্তে আস্তে বড় হতে থাকে। প্রহর তার বোনকে চোখে হারাতো।
প্রত্যয়ের ইচ্ছে অনুযায়ী 16 বছর বয়সের বাইরে পড়াশোনা করতে চলে যায়। সেখানেই নিজের মতো করে প্রতিষ্ঠিত হয়। গ্র্যাজুয়েশন শেষ করতেই সেখানেই কিছু প্রজেক্টের উপরে নিজের নামে ব্যবসা দাঁড় করায়। আবার বাংলাদেশের ব্যবসাও নিজের মতো করে হ্যান্ডেল করতে থাকে। রুবাইদার সাথে প্রহরের তেমন একটা কথা হতো না, শুধুমাত্র হ্যাঁ ছাড়া। মাঝে মাঝে বোনকে দেখার জন্য বছরে বছরে এসে কয়েকদিন থেকে আবারও পাড়ি জমাতো সুদূর দেশে। প্রহরের বয়স যখন 29, তখন সে একেবারের জন্যই বাংলাদেশে চলে আসে। বিদেশের মাটিতে তারও কেন জানি আর মন টিকল না। প্রথম প্রথম চেয়েছিল রুবাইদা আর প্রত্যুষীকে নিয়ে লন্ডনেই সেটেল হয়ে যাবে, কিন্তু রুবাইদা এতে মানতে নারাজ হয়। প্রত্যুষীও এতে সহমত দেয় রুবাইদার সাথে, যার জন্য সেও আর দূরের দেশে পড়ে থাকতে পারেনি। সবকিছু ঠিকঠাক চলছিল। প্রহর হয়তো আগের মতো চঞ্চল ছিল না, তবে বড্ড রকচটা আর বদমেজাজি হয়ে ওঠে। নিজের কথাই শেষ কথা, এরূপ সিদ্ধান্ত সবার উপরে বর্তাতে থাকে। রুবাইদার সাথে সম্পর্ক স্বাভাবিক না থাকলেও অবহেলা কখনোই করতো না। প্রত্যেকটা বিষয়ে তার খেয়াল থাকতো, কিন্তু হঠাৎ করেই সেসবের মাঝে খবর আসে ঘৃণাত্মক এক ব্যক্তির, যাকে সে মন প্রাণ দিয়ে ঘৃণা করে, যার নাম শুনলেও শরীরের শিরা উপশিরা ফুলে ফেপে ওঠে, আর সে হলো তার পিমনি। তবে সেই রাগ বহিঃপ্রকাশ ঘটাতে পারল না। যখন শুনল এই ঘৃণাতর ব্যক্তিটি আর বেঁচে নেই, আরও প্রায় 8 বছর আগেই নাকি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় রাদিফ আর পিয়াসা, এসব শুনে রুবাইদা আর সহ্য করতে পারে না। ভীষণ অসুস্থ হয়ে পড়ে সে। এতদিন হয়তো জানতো মেয়েটা দূরে কোথাও ভালো আছে, এর মধ্যেই অনেকবার খোঁজ লাগিয়েও মেয়ের খোঁজ পায়নি। একদম তাদের জীবন থেকে শূন্য হয়েছিল। কিন্তু যখন খবর পেল, তখন তো আর কিছুই অবশিষ্ট নেই। প্রহর তখন দেশে থাকায় রুবাইদাকে নিয়ে দেশেই চিকিৎসা করে, কিন্তু যখন লাভের লাভ কিছুই হচ্ছে না, তখন প্রত্যুষী আর সে মিলে সিঙ্গাপুরে নিয়ে যায় উন্নত চিকিৎসার জন্য। সবকিছু ঠিক থাকলেও রুবাইদার পাগলামি কমল না। এরপর চিকিৎসা শেষ হলেই রুবাইদাকে নিয়ে আসে বাংলাদেশে। ডক্টর মানসিক চাপ নিতে একদমই বারণ করে দিয়েছে। পরিস্থিতির কথা ভেবে প্রহর আর তার দাদিমার সাথে সম্পর্ক ঠিক করে নেয়। নিজের অতীতের একটা অংশকে সে বিদায় করে রুবাইদার সাথে স্বাভাবিক ব্যবহার করতে থাকে। একদিন হঠাৎ করেই আবারও রুবাইদার সেই চিঠির কথা মনে পড়ে। চিঠিতে পিয়াসার মেয়ের কথাও লেখা ছিল। কি যেন নাম বলেছিল, মনে করতে পারল না তৎক্ষণাৎ। কিছুক্ষণ পর মনে পড়ল সেই নাম। হ্যাঁ, পিয়াসার মেয়ের নাম রাত্রি। আজ আকাশের অবস্থা খুবই খারাপ। চারিদিকে বর্ষণ শুরু হয়েছে। বাতাসের হাওয়ার শীতল এক পরিবেশ তৈরি হচ্ছে চারিপাশে। এরই মধ্যে হাসপাতালের প্রাইভেট কেবিনে শায়িত আছে 17 বছরের এক কিশোরী। মাথায় ব্যান্ডেজ, হাতে ক্যানুলা লাগিয়ে স্যালাইন চলছে সেই ভোররাত থেকে। শরীর অতিরিক্ত দুর্বল বিধায় মিসেস এলিজা স্যালাইন পুশ করে গেল। ঠান্ডার প্রকোপে ঘুমন্ত কিশোরীর হালকা হালকা কেঁপে উঠছে। সাথে হাতে সংলগ্ন থাকা ক্যানুলা বারবার নাড়ানোর ফলে রক্তপ্রবাহ হালকা উপরে ওঠায় জোগাড় হতেই কেউ তাড়াতাড়ি এসে হাত সোজা করে ধরে রাখল। এক হাত ধরে রাখায় অন্য হাতও যখন ওঠাতে যাবে, তখন সাথে সাথে সেই হাতও আবদ্ধ করে নেয় সেই ব্যক্তিটি। বড্ড বেশি জ্বালাচ্ছ রাত, একটু যদি স্থির থাকতে। কথাটা বলে দুই হাত স্বাভাবিকভাবে রেখে গায়ে থাকা কমফোর্টার টেনে দিল বুক বরাবর। হাত দুটো বাইরে রেখে ঠিক করে স্যালাইন চেক করলো। সব ঠিক আছে দেখে গভীর নিঃশ্বাস নিল। মনের মধ্যে হওয়া ভয়গুলো যেন হঠাৎ করেই উধাও হতে শুরু করলো। শান্ত চোখে রাত্রির দিকে তাকিয়ে ফাঁকা ঢোক গেল। হসপিটালের এক পোশাক রাত্রিকে পরতে দেওয়া হয়নি। অ্যালিসা জোর করেই পড়াতে চাইলে প্রহরীর রাগী সুলভ কথায় আর পড়াতে পারেনি। কিন্তু ইনফেকশন হবে বিধায় প্রহর তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে সুতি কাপড়ের 10টা সাদা গোল জামা নিয়ে আসে। মিসেস এলিজা বাধ্য হয়ে প্রহরের আনা ড্রেস পরিয়ে রাত্রির পরবর্তী ট্রিটমেন্ট করে। রাত্রির গাত্র হলুদ ফর্সা বিধায় সাদা ড্রেসটি অপূর্ব এক উজ্জ্বলতা বিরাজমান করছে। সাথে থাকা ব্যান্ডেজটাও নিজের সৌন্দর্য প্রকাশ করছে দ্বিগুণভাবে। রাত্রির ঠোঁটগুলো ডার্ক রেড কালারের। সেই ঠোঁটের দিকে তাকিয়ে আবারও ঢোক গেল প্রহর। নিজের অদম্য ইচ্ছাকে দমন করার জন্য তৎক্ষণাৎ সরে গেল। হসপিটালের সংযুক্ত জানলার ধারে গিয়ে বৃষ্টির স্রোত দেখতে লাগলো। এখন সকাল প্রায় 7টা। আজ কয়েকটা ইম্পর্ট্যান্ট মিটিং ছিল। ভিডিও কনফারেন্সের মিটিং সারবে বলে প্রহর নিজের অ্যাসিস্ট্যান্টকে দিয়ে সব কিছু আনিয়ে রেখেছে। রাত্রিকে আজ বিকেল ডিসচার্জ করবে বিধায় প্রহরের আজ অফিসে যাওয়া হলো না।
দিদিমা আর প্রত্যুষী এই ব্যাপারে এখনও অজ্ঞাত। আপাতত সেই সব জানানোর প্রয়োজন বোধ করছে না। তার জিনিসের উপরে আঘাত যেহেতু সে করেছে, তাই তাকে সুস্থ সে একাই করবে, কাউকেই তার পাশে ভিড়তে দেবে না। সে দাদি হোক আর তার বোনই হোক, নিজের একান্ত ব্যক্তিগত সম্পত্তিকে সে নিজেই সামলাবে। ভালো হোক মন্দ হোক, সব কিছু সেই ঠিক করবে। সকাল 10:12 রাত্রির ঘুম ভাঙল। হঠাৎ করেই মাথায় হালকা চিনচিনে ব্যথায় চোখ মুখ কুঁচকে গেল। কিছুক্ষণ নিজেকে স্বাভাবিক করে পুরোপুরি চোখ খুলল। মাথা ধরেই শোয়া থেকে আস্তে আস্তে বসে পড়ল। চারিদিকে চোখ বুলিয়ে বুঝতে পারল সে হসপিটালে আছে। হঠাৎ করেই কারোর গম্ভীর আওয়াজে কিছুটা ভয় পেল। ঘুম ভাঙলো তবে মহারানীর? মাথায় পেন হচ্ছে কি? প্রহর টাইপিং করতে করতেই কথাগুলো জিজ্ঞেস করলো, কিন্তু কথার কোনো উত্তর না দিতে দেখে নিজের টাইপিংয়ের হাত ভাসমান রেখেই রাত্রির দিকে তাকালো। হঠাৎ করেই রাত্রিকে ভয়ে গুটিয়ে যেতে দেখে প্রহর কিছুটা চিন্তিত হলো। হোয়াট হ্যাপেন রাত? আর ইউ ওকে? কথাটা বলতে দেরি, কিন্তু রাত্রি চিৎকার করতে দেরি হলো না। নানুমণি, দিভাই, তোমরা কোথায়? কোথায় তোমরা? আমাকে এই মানুষরূপী সিংহটার কাছ থেকে নিয়ে যাও না নানুমণি। ও দিভাই গো, কই তোমরা? রাত্রির হঠাৎ এরূপ কথায় প্রহর ভ্যাবাচাকা খেয়ে গেল। এমনি তাকে সিংহ লাগলো, তাও এভাবে চিৎকার চেঁচামেচি করে। রাগে হিসিস করতে করতেই রাত্রির দিকে এগিয়ে গেল। প্রহরকে এগিয়ে আসতে দেখে রাত্রি বালিশ দিয়ে নিজেকে ঘিরে রাখলো। প্রহর সেই বালিশ নিয়েই দূরে ছুঁড়ে মারল। হঠাৎ এরূপ ছিনিয়ে নেওয়ার দরুন রাত্রির প্রহরের মুখ বরাবর ঝুঁকে পড়ল। তোমার সাহস কি করে হয় আমাকে সিংহ বলার? প্রহরের কথায় আবারও চিৎকার করতে করতে রাত্রি প্রহরের বুকে ঘুষি মারতে থাকলো। স্টপ রাত। প্রহরের ধমকেও যখন কাজ হলো না, তখন রাত্রির 2 হাত ধরে শুইয়ে দিল তাকে। সাথে প্রহরও নিজের ভারসাম্য বজায় রেখে রাত্রির উপরে ঝুঁকে পড়ল। আরেকবার যদি আমার বুকে টাচ করো তবে কিন্তু খবর করে ছাড়বো তোমার রাত। তখন দিশা কুল হারিয়েও আমার থেকে কিন্তু নিজেকে ছুড়াতে পারবে না। প্রহরের গম্ভীর কথাগুলো রাত্রির মস্তিষ্কে তেমন একটা প্রভাব পড়ল না। উল্টো গতরাতে হওয়া ঘটনাগুলো মাথা চাড়া দিয়ে উঠল। তৎক্ষণাৎ ঠোঁট উল্টে ফুপিয়ে কান্না করে দিল। এরূপ কান্নাতে প্রহর বেজায় বিরক্ত হলো। এই মেয়ে মাথায় চোট পেয়ে হয়তো পাগল হয়ে গেছে। এখন আবার কি হলো? আমি নানুমণির কাছে যাব। দিভাই কোথায়? কোথাও যাওয়া হবে না তোমার। মাথায় চোট পেয়েছো, তাই ভাবছি তোমাকে হসপিটালে রেখে যাব। আমি এখানে থাকবো না। থাকতে হবে। না, থাকবো না, শুনুন আপনি। আমি এক্ষুনি বাসায় চলে যাব। রাস্তা চেনো? প্রহরের কথায় তৎক্ষণাৎ কান্না থেমে গেল। ভাবতে লাগলো সে আদৌ রাস্তা চেনে কিনা। সে রাস্তা চিনবেই বা কি করে? তালুকদার ভিলায় আসছে পর্যন্ত সে বাড়ির বাইরে তো পাই রাখেনি। কি হলো, চেনো কি রাস্তা? না, তাহলে যাবে কিভাবে? কাউকে জিজ্ঞেস করে করে যাব। রাত্রির কথায় প্রহর চোখ জোড়া শীতল করে তাকিয়ে থাকলো। যেখানে আমার অনুমতি ছাড়া তুমি বাড়ির বাইরে যেতে পারো না, সেখানে হসপিটাল থেকে বাইরের দুনিয়ায় নিচের পা রাখবে, আর সেটা আমি হতে দেব? সবাই তো বাইরে যায়, আমি কেন যেতে পারবো না? কারণ তুমি এই প্রহর তালুকদারের বন্দিনী, আর প্রহরের বন্দিনী শুধুমাত্র প্রহরের ইশারায় চলবে। অমান্য হবে তো তার শাস্তি পাবে। কিন্তু আমি বাইরে যেতে চাই, প্রকৃতিকে দেখতে চাই, মন ভরে নিঃশ্বাস নিতে চাই। কিন্তু আমি থাকতে তুমি তা করতে পারবে না। প্রহরের গম্ভীর কথায় রাত্রি অশ্রু মিশ্রিত চোখে প্রহরের দিকে তাকালো। সুদর্শন পুরুষটির দিকে তাকিয়ে কিছুর একটা উপলব্ধি হয় প্রতিনিয়ত। কিন্তু এই ব্যক্তিকে তার ঘৃণা করার কথা। তার প্রতিটি কাজে তাকে ঘৃণা করা দরকার, কিন্তু সে পারে না, একদম পারে না। কেন পারে না তার উত্তর সে নিজেও জানে না। হয়তো তার প্রথম অনুভূতিগুলো এই লোককে কেন্দ্র করে, তাই হয়তো সে পারে না নিজেকে আটকাতে, এই লোকের মায়াজাল থেকে পালিয়ে যেতে। ভাবনার মাঝেই নিজেকে শূন্য পেল সে। 2 হাত দিয়ে সাথে সাথে প্রহরের গলা জড়িয়ে ধরল। কি করছেন? মুখ থেকে গন্ধ বেরোচ্ছে। প্রহরের কথায় রাত্রির আবারও কান্না পেল। এ লোক কি সুন্দর সরাসরি বলে দিল তার মুখ থেকে নাকি গন্ধ বেরোচ্ছে। তাহলে তার সামনে আসছে কেন? ইচ্ছে তো করছে এটাকে নর্দমায় গিয়ে চুবানি খাওয়াতে। রাতে ব্রাশ করো না? আপনাকে বলতে যাব কেন? রাত। প্রহরের ধমকে রাত্রির মুখ ভাঙালো। প্রহর আর কথা বাড়ালো না। ওয়াশরুমে নিয়ে গিয়ে বেসিনের সামনে দাঁড় করালো। আগে থেকেই কিনে আনা ব্রাশ নিয়ে পেস্ট লাগিয়ে রাত্রিকে দিল ব্রাশ করতে। এরূপ কাজে রাত্রি অবাক হলো বেশ। এ লোক হঠাৎ তারা তো যত্ন করছে কেন? আপনাকে কি শাকচুন্না ধরেছে রাগী প্রিন্স? হোয়াট? শাকচুন্না মানে? এমা, আপনি শাকচুন্না চেনেন না? শাকচুন্নির মেল ভার্সন। স্টুপিড। মুখের ভাষা সংযত করো রাত, নইলে আমি সংযত করা শেখাবো।
আসছে আমার মুখ সংযত করতে। আমার মুখ আমি যেমনি খুশি চালাবো। এ লোকের কথা মতো নাকি? নেহায়েত এই খবিশ লোক আমার প্রথম প্রেমিক পুরুষ। নইলে এর অবস্থা এতক্ষণে আমি ১২টা বাজাতাম। মনে মনে কথাটা বলেই হাতের ব্রাশ নিয়ে দাঁত মাজতে লাগলো। প্রহরের ফোন বাজতে থাকায় ওয়াশরুমে আর থাকলো না, বেরিয়ে গিয়ে রাত্রিকে বলল 5 মিনিটের মধ্যে বের হতে। 10 মিনিটের মাথায় রাত্রি বের হলো, তবে পুরো শরীরের জামা আবছা আবছা ভিজিয়ে রেখেছে সে। ওয়াশরুমের টাওয়াল পায়নি বিধায় কেবিনে ঢুকেই সোফায় পড়ে থাকা টাওয়ালটা নিয়ে ভেজা অংশ মুছতে লাগলো। হালকা নিচু হয়ে মুছে যখন মাথা উপর করতে যাবে তখনই মাথাটা চক্কর দিয়ে উঠল। পড়ে যেতে নিলে সাথে সাথেই শক্ত বন্ধনীতে আটকে পড়ল। চোখ মিলে তাকিয়ে প্রহরের দিকে তাকালো। রাত, ঠিক আছো তুমি? হুম। কথাটা বলতে বলতে মাথা এলিয়ে পুরো শরীরের ভার ছেড়ে দিল রাত্রি। প্রহর তাড়াতাড়ি রাত্রিকে পাজাকোলা করে নিয়ে বেডে শুইয়ে দিল। কেবিনে থাকা সুইচ চেপে ডক্টর ডাকতে থাকলো। মিসেস এলিজা এই দিকেই আসছিলেন বিধায় প্রহরের চিৎকার শুনে তাড়াতাড়ি কেবিনে ঢুকলো। প্রহরের চিন্তিত মুখ দেখে বুঝতে পারলো রাত্রির কোনো সমস্যা হয়েছে। কি হয়েছে মিস্টার তালুকদার? মিসেস এলিজা, চেক হার। হোয়াই ডিড শি ফেইন্ট अगेन? চেক হার ফাস্ট, ডক্টর। প্রহরের কথা এলিজা নিজের কাজ শুরু করে দিল। সবকিছু চেক আপ করে এলিজা প্রহরের দিকে তাকালো। আপনার মিসেসের শরীর খুবই দুর্বল মিস্টার তালুকদার, আর মাথার চোটটা হালকা গভীর, তাই একটু ব্যথা হয়তো। একটু ব্যথা মানে কি ডাক্তার? একটু ব্যথা কেনই বা হবে? আপনাদের রাখা হয়েছে কিসের জন্য? মেয়েটা কাল থেকেই অজ্ঞান, একটু আগেই উঠলো আর আবারও অজ্ঞান হয়ে পড়লো। মগের মূল্য পেয়েছেন? মিস্টার তালুকদার, ব্যথা যেহেতু পেয়েছে তখন তো হালকা ব্যথা থাকবেই। এসব আমার জানার দরকার নেই ডক্টর। আই ওয়ান্ট টু সি হার কমপ্লিটলি হেলদি, and how that happens is none of my business. If you can do your job properly, then tell me. I'll take her somewhere else, but I don't want her to stay in hospital for too long. প্রহরের রাগে সুলভ কথা এলিজা বিরক্ত হলো বেশ, কিন্তু তাও কিছু করার নেই। মালিক বলে কথা, তাই নিজের মতো করে কাজ করতে থাকলো। মিসেস এলিজা রাত্রির জামা হালকা ভিজে দেখাতে তাড়াতাড়ি জামাটা চেঞ্জ করতে থাকলো। এটা কি করছেন? ওর জামা খুলছেন কেন? মিস্টার তালুকদার, পেশেন্টের জামা ভিজে আছে, চেঞ্জ না করে ঠান্ডা লাগতে পারে। এলিজার কথায় আর কোনো কথা বাড়ায়নি, সে অন্যদিকে ঘুরে গেল। হাতে থাকা ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। তাতেই কিছুক্ষণ পর রাত্রিকে চেঞ্জ করানো হয়ে গেলে মিসেস এলিজার মাথায় ব্যান্ডেজটাও চেঞ্জ করে নতুন আরেকটা লাগিয়ে দেয়। নিজের কাজ শেষ করে যেতে নিলে প্রহরের সামনে এসে দাঁড়িয়ে যায়। মেয়েটি খুব আদরের স্বভাবের মিস্টার তালুকদার, হয়তো কোনো মায়ের কোল খালি করা অনাদরে বড় হওয়া এই মেয়েটি। ওর শরীরে আমি অনেক মারের চিহ্ন দেখেছিলাম, জানি না দাগগুলো কিভাবে হয়েছে, কিন্তু আপনি যেহেতু ওর গার্ডিয়ান তাই কথাগুলো আপনাকেই বলছি। যত্ন করুন, তবেই মেয়েটি সতেজ থাকবে, নইলে ঝরতে বেশি দিন সময় লাগবে না। আশা করি ডিটেলসে বোঝাতে হবে না। আর হ্যাঁ, উঠলেই কিছু খাইয়ে দিয়ে আর বাসায়ও নিয়ে যেতে পারেন একটু পর। এলিজার কথায় প্রহর হ্যাঁ না কিছুই বলল না। এলিজা কথাগুলো বলেই বেরিয়ে পড়ল। প্রহর পকেটে হাত ঢুকিয়ে সামনের জানলার দিকে তাকালো। নিজের মধ্যে হওয়া বিষাদের ভারাক্রান্ত মনটাকে হালকা শান্ত ভাব করল। কিছু একটা সিদ্ধান্ত নিয়ে নিল সাথে সাথেই। তারপর গম্ভীর মুখেই তাকালো রাত্রির ঘুমন্ত মুখের দিকে। জানলার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে দুই পকেটে হাত ঢুকিয়ে ব্যক্ত করলো কিছু বাণী। ওয়েলকাম রাত। প্রহরের বন্দি রাজ্য কারাভাবে তোমায় স্বাগতম। আমার চোখের বন্দিনী তো অনেক আগেই হয়েছ, তবে এখনের বন্দিনী হবে ভয়ানক এক মায়াজালে আবৃত, যেখানে তোমার নিঃশ্বাস প্রশ্বাসটা আমার নামে নেবে আর নিঃশ্বাস ত্যাগও করবে আমার নামে। আর এইসব শুধু আমাতেই সীমাবদ্ধ থাকবে, অন্তর নিলে বন্দিনী হয়ে। বুড়ি, কি হয়েছে তোর? মাথায় ব্যান্ডেজ কেন? আর প্রহর, তুই বুড়িকে নিয়ে কোত্থেকে আসলি? রুবাইদার কথায় প্রহর কোনো উত্তর না করে কোলে নেওয়া রাত্রিকে নিয়ে ভেতরে ঢুকলো। রাত্রি প্রহরের কোল থেকে নামতে চাইলেও প্রহর চোখ গরম করে তাকালো। এতেই যেন কাজ হলো। রাত্রি চুপটি করে প্রহরের বন্ধনীতে আটকে থাকলো। কি হলো? কোথার উত্তর দিচ্ছিস না, কই যাচ্ছিস? দাদিমা, পরে কথা বলছি, আপাতত ওর এখন রেস্ট প্রয়োজন। প্রহরের কথায় রুবাইদা ভারী অবাক হলো। রাত্রিকে প্রথমে এরূপ অবস্থায় দেখে ঘাবড়ালেও পরবর্তীতে খুশি হয় প্রহরের যত্নসুলভ কথা শুনে। সিঁড়ি বেয়ে উপরে উঠে পড়ল সে। এরপর রাত্রির জন্য বরাদ্দকৃত রুমে গিয়ে ঠিক করে শুইয়ে দিল। রাত্রির এই কাজে ভীষণ অবাক। হঠাৎ করে প্রহরের কেয়ার করাটা যেন তার ভীষণ অদ্ভুত লাগলো, সাথে ভালো। আপাতত ফ্রেশ হতে হবে না, একটু রেস্ট করো, প্রত্যুষ তোমায় ফ্রেশ করিয়ে দেবে।
প্রহরের কথায় রাত্রি মাথা নাড়ালো। দ্যাটস মাই গার্ল। কথাটা শেষ করেই প্রহর বেরিয়ে পড়ল। আপাতত তার অফিসে যেতে হবে, এমার্জেন্সি। কিন্তু নিচে নেমেই রুবাইদার মুখোমুখি হলো। বুড়ি, ব্যথা পেলে কিভাবে? আমি আঘাত করেছি। রুবাইদা মনে মনে যা ভাবছিল তাই যখন সঠিক হলো তখন রাগী সুরেই, তুমি যখন মারলে তখন তার চিকিৎসা করাতে গেলে কেন? এতে তো বুড়ির আবারও সুস্থ হয়ে পড়বে। রুবাইদার কথায় প্রহর বাম পকেটে হাত ঢুকিয়ে দাদিমার মুখোমুখি হলো। তোমার বুড়িকে যেমন আমি আঘাত করব তেমনি ট্রিটমেন্টও আমিই করব। ইউ নো দ্যাট শি ইজ মাই লিটল ওয়াইফি অ্যান্ড শি ইজ অনলি মাই প্রপার্টি। তাই আঘাত আর যত্ন দুটোই আমার থেকে ফুলফিলভাবে পাবে সে। তুই কি কোনো ধ্বংসযুদ্ধ শুরু করতে চাইছিস প্রহর? দেখ যা হয়েছে তাতে কিন্তু বুড়ির কোনো দোষ নেই। আর না তো সে তখন এই দুনিয়ায় মুখ দেখেছিল। এইসব করে নিজেকে আর বুড়িকে কষ্ট দিস না। আমি তো তোদেরকে সুখে শান্তিতে দেখতে চাই। আমার কোনো সুখ চাই না, আর না চাই কোনো শান্তি। আর সেটা আমার চাই, সেটা আমি নিজের অধীনেই করে রেখেছি। আরেকটা কথা, রাত এখন রেস্ট নেবে। প্রত্যুষকে বলবে 30 মিনিট পর ওকে ফ্রেশ করিয়ে দিতে। আমি 2 ঘন্টা পর চলে আসবো। কথাটা বলে প্রহর বেরিয়ে পড়ল। আর এদিকে প্রহরের কথা শুনে রুবাইদা কিছুই বুঝল না। ছেলেটার কথাগুলো এত পেঁচানো যে বোঝার উপায় নেই। এই ছেলের মাথায় কখন কি চলে। তবে ভালোও লাগলো এটা শুনে যে প্রহর আস্তে আস্তে রাত্রির খেয়াল রাখছে। রাত তখন 12টা। রাতে পুরো দিন রেস্ট করেছে, সাথে পর্যাপ্ত ঘুমিয়েছ, যার জন্য এখন ঘুম নামক জিনিসটা তার চোখে নাই বললেই চলে। বারান্দায় থাকা সন্টু মন্টুকে নিয়ে কথা বলতে লাগলো নিজের মতো করে। আজকে প্রত্যুষী গল্প করতে আসেনি। কাল তার ভার্সিটিতে পরীক্ষা আছে দেখে শুধুমাত্র ফ্রেশ করিয়েই চলে গিয়েছিল। তার নানুমণি এসে কিছুক্ষণ আগেই খাইয়ে দিয়েছে, সাথে ওষুধও খাইয়ে দিল। জানো তো সন্টু মন্টু, আজ তোমরা আমার কাছে আছো প্রায় 1 সপ্তাহের বেশি হয়ে গেছে, কিন্তু তোমাদের দেখলে মনে হয় যুগ যুগান্তর ধরে আছো। কথাগুলো শুনে বাকিগুলো নিজের কলকাকলিতে আওয়াজ করে তার সাথে সাই জানাতে থাকলো। এরূপ করাতে রাত্রি খিলখিলিয়ে হেসে দিল। কতক্ষণ তাদের সাথে কথা বললো তার সময়ের কোনো খেয়াল নেই। রাত প্রায় 1:30। এতক্ষণ তাদের সাথে কথা বলে ভেবেছিল ঘুম আসবে, কিন্তু তবুও ঘুম আসছে না দেখে বিরক্ত হয়েই রুমে কিছুক্ষণ পায়চারি করলো। যখন দেখলো কাজের কাজ কিছুই হচ্ছে না, তখন রুম থেকে বেরিয়ে গেল। পুরো বাড়ি হালকা আলোয় নিস্তব্ধ হয়ে আছে। এরকম নিস্তব্ধ দেখে গা ছমছম করে উঠলো, কিন্তু তবুও রুম থেকে ছুটে প্রত্যুষীর রুমে যেতে নিলেই হঠাৎ থেমে গেল প্রহরের রুমের সামনে। দরজা হালকা ভিড়ানো দেখে বুঝলো প্রহর ঘরে আছে। কেন জানি না আজ প্রহরকে আবারও দেখতে ইচ্ছে করলো তার। তাই ভাবলো হালকা উঁকি মেরে দেখেই প্রত্যুষীর ঘরে ছুটি লাগাবে। যেই ভাবা সেই কাজ। হাত দিয়ে হালকা করে দরজাটা খুললো। দরজায় যাতে আওয়াজ না হয় তার জন্য 2 হাত দিয়ে ধীরে ধীরে দরজাটা খুলেই মাথাটা ঢুকিয়ে আশেপাশে দেখতে লাগলো। কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে না দেখে দরজা খুলে ভেতরে প্রবেশ করে ফেললো। রুমের মধ্যে হালকা লাল রঙের বাতি জ্বলছে। চারিদিকে চোখ বুলিয়ে বুঝতে পারলো প্রহর এখানে নেই। তাই সেও নিশ্চিন্তে কিছুক্ষণ টুকুর টুকুর করে সবকিছু দেখতে লাগলো। একপাশে থাকা বড় একটি বইয়ের সেলফের কাছে গেল। বেশিরভাগ বইগুলো ইংলিশ আর বিজনেস রিলেটেড, সাথে অনেকগুলো উপন্যাসের বইও দেখলো নিচের দিকে। কৌতূহলবশত সেই বইগুলোর মধ্যে একটি বই হাতে নিল। উপন্যাস পড়ার ইচ্ছে থাকলেও কেনার সামর্থ্য তার ছিল না, তাই কখনো উপন্যাস পড়া হয়নি। দেবদাস উপন্যাসটা হাতে নিয়ে কিছুক্ষণ উল্টে পাল্টে দেখলো। কাহিনীটা আগে শুনলেও মন মতো করে পড়ার ইচ্ছে ছিল অনেক। আচ্ছা, ও যদি প্রহরের রুম থেকে এই বইটা ধার করে নিয়ে যায় পড়ার জন্য, তাহলে কি প্রহর তাকে এই বইটা পড়ার জন্য দেবে? কিছুক্ষণ ভেবে দেখলো প্রহর জিন্দেগিতেও তার বই ধার দেবে না। তাই সিদ্ধান্ত নিল প্রহরকে না জানিয়ে বইটি নিয়ে যাবে। পড়া শেষ হলে আবারও তাড়াতাড়ি বইটি রেখে যাবে। তাহলে প্রহর বুঝতেও পারবে না তার এই বই হারিয়ে গিয়েও আবার নিজের জায়গায় ফিরে এসেছে। এরূপ সিদ্ধান্ত নিয়েই উপন্যাসের বইটা অন্যের ভেতরে লুকিয়ে ফেললো। আপাতত প্রহরকে দেখার ইচ্ছেটা ভেতরে দমন করে রাখলো। পরে না হয় তাকে দেখে নেবে। আপাতত এই উপন্যাসটা কাজে দিবে তার। সারা রাত জেগে জেগে উপন্যাসটি পড়বে আর রাতটা পার করবে। ভাবনা মতো প্রহরের রুম থেকে বেরোতে নিলে হঠাৎ গম্ভীর ধ্বনিতে পা দুটো আটকে গেল। এত রাতে এখানে কি করছো? প্রহরের বলা বাক্য জোর ধরা পড়ার মতো করেই সামনে ফেলল। কি হলো, চুপ করে আছো কেন? ভুলে ঢুকে পড়েছি। রাত্রির তোতলিয়ে কথা বলাতে প্রহর এগিয়ে আসলো রাত্রির নিকট। কিছুক্ষণ আগেই অফিস থেকে ফিরেছে সে। এসে একদম গোসল করেই বের হয়েছে। শরীর থেকে টিপ টিপ করে পানির কণাগুলো গায়ে ছড়িয়ে আছে। আমার রুম কি ভুল রুম তোমার জন্য রাত? হ্যাঁ,
হোয়াট? না, মানে আপনার সামনে আসলে তো রেগে যান, তাই আর কি এই রুমে আসার সাহস পাইনি। রাত্রির এরূপ ভয় মিশ্রিত চেহারাতে কিছুক্ষণ ভীতু কন্যা খুব প্রিয় আমার, এভাবেই ভয় পাবে আমার সব কিছুতে। প্রহর রাত্রির মুখের উপরে মুখ পড়ে কথাটা বলাতেই রাত্রি নিজের ব্যালেন্স হারিয়ে পড়তে নিলে প্রহর রাত্রির কোমর জড়িয়ে ধরে। এরপর নাইস স্মেল। কথাটা বলে রাত্রিকে সোজা করে দাঁড় করালো। হাতে ওইটা কি? প্রহরের কথায় তাড়াতাড়ি আবারও চেপে রাখলো উপন্যাস বইটা। এইটা দেখে যদি প্রহর আবারও তাকে বকা দেয়, তাই সেই ভয়ে রাত্রি কিছুটা পিছিয়ে যেতে নিলে প্রহর আবারও আটকে দিল তার বন্ধনীতে। রাত্রিকে উত্তর করতে না দেখে প্রহর নিজেই হাতটা বের করলো ওনার ভেতর থেকে। সাথে সাথেই দেবদাস উপন্যাস বইটা দেখা গেল। প্রহরের দেখে ফেলা উপন্যাসের দিকে তাকিয়ে রাত্রি কাঁদো কাঁদো চোখ করেই, এই বইটা একটু নিয়ে যাই, কাল সকালে দিয়ে যাবো আবার। না, প্লিজ একটু পড়ে দিয়ে যাব। এসব পড়া বড়দের জন্য। কথাটা বলেই প্রহর রাত্রির হাত থেকে উপন্যাসটি খুব সুন্দর করে নিয়ে নিল। ফাজিলি, তোর বদমাইশ একটা। রাত্রি বিড়বিড় করে কথাটা বলেই যেতে নিলে প্রহর তৎক্ষণাৎ রাত্রির লম্বা বেনিটা টেনে ধরল। সব কিন্তু শুনেছি আমি। প্রহরের কথায় রাত্রি ভয়ে দাঁড়িয়ে পড়ল। প্রহর এই সুযোগে রাত্রির বেনি ধরেই নিজের নিকটে আনলো। এরপর রাত্রিকে সামনে দাঁড় করিয়ে কপাল চেক করলো। এখনো খানিকটা জ্বর আছে গায়ে। মেডিসিন নিয়েছো? প্রহরের কথায় মাথা নাড়িয়ে সায় জানালো। রাত্রির ব্যান্ডেজটা ধরে চেক করে বোঝার চেষ্টা করলো ব্যথা আছে কিনা। সবকিছু ঠিক আছে দেখে রাত্রিকে বেডে বসতে বলল। আমি রুমে যাব। এটা কি হোটেল নাকি? না মানে আমি আমার রুমে যাব। রাত্রির কথায় প্রহর বাঁকা হেসে রাত্রির এক হাত ধরেই কাবার্ডের দিকে গেল। এরপর সেখান থেকে টাওয়াল নিয়ে রাত্রির হাতে ধরিয়ে দিল। রাত্রি তখন প্রশ্নোত্তক চাহনি নিক্ষেপ করল। চুল মুছে দাও। প্রহরের এরূপ কথায় চুলের দিকে তাকালো। চুল থেকে টপটপ করে পানি পড়ছে। টি শার্ট প্রায় অর্ধেকটাই ভিজে আছে প্রায়। এইসব দেখে রাত্রির কেমন যেন এক মিশ্র অনুভূতি হতে লাগলো। দেখার জন্য সারা জীবন পড়ে আছে। আপাতত ফার্স্ট আমার চুলগুলো ভালোভাবে মোছো। আমি কিভাবে আপনার চুল মুছবো? কাঁপা কাঁপা কণ্ঠে রাত্রির কথা শুনে প্রহর তৎক্ষণাৎ ঝুঁকে পড়ল। হাতে টাওয়াল আছে, সাথে আমার মস্তকও তোমার হাতের নাগালে। এখন বুদ্ধি খাটিয়ে মুছে ফেলো। প্রহরের এরূপ কথায় রাত্রি চোখ বড় বড় করে তাকালো। হারিয়া প্রাত সারা রাত মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়ে থাকতে পারবো না, তবে তোমাকে সারা রাত এই রুমে দাঁড় করিয়ে রাখতে পারবো। এখন চয়েস তোমার, দাঁড়িয়ে থাকবে নাকি আমার চুল মুছে দেবে। প্রহরের কথায় মুখ ভাঙিয়ে টাওয়ালে ধারা চুলগুলো মুছে নিল সযত্নে। মোছা শেষ হলে প্রহর টাওয়ালটা বারান্দায় মেলে দিয়ে আসতে বলল। রাত্রির আর কি করার থাকতে পারে, মালিকের কথা মতো বারান্দায় টাওয়াল মেলে দিয়ে আসলো। এদিকে এসো রাত। এ লোক তো বারবার এই কাজ ওই কাজ দিয়েই আটকে রাখছে। রুমে কখন যাব? উফ, কোন আক্কেলে যে এখানে আসতে গেলাম কে জানে। একবার রুম থেকে যাই, আর ভুলেও পড়বো না এই লোকের সামনে আমি। কি হলো, এক কথা রিপিট করতে হয় কেন? এইদিকে আসতে বললাম তো। রাত্রির ভাবনার মধ্যেই আবারও প্রহরের ধমকে নাক ফোলালো সে। নিজের ভাবনা বাদ দিয়ে প্রহরের সামনে গিয়ে দাঁড়ালো। প্রহর নিজের বুক সেলফে গিয়ে সেখান থেকে 4-5টা শিক্ষণীয় কিছু বই হাতে নিল। পড়াশোনা কেমন চলছে? মোটামুটি ভালো। রাত্রির কথায় আবারও বইয়ের দিকে দৃষ্টি দিয়ে কিছু একটা খুঁজছে। মোটামুটি কেন? ভালো মানে ভালো হয়, এখানে আবার মোটামুটি কথা কেন আসবে? না মানে এইসব না মানে করতে করতে তো পড়াশোনা গোল্লায় যাবে। আদৌ কি পড়াশোনা করার ইচ্ছে আছে, নাকি এখানে স্টপ করে দেব? না না, দয়া করে আমার পড়াশোনা অফ করবেন না। আমার খুব ইচ্ছে পড়াশোনা করার, এরপর অনেক বড় কিছু হতে চাই আমি। তাহলে ভালোভাবে পড়াশোনা করো, আর কোনো দিকে ফোকাস করার দরকার নেই। করি তো পড়াশোনা, রিয়েলি? সত্যি বলছি। রাত্রির রিয়াকশন দেখে প্রহর তার দিকে তাকিয়ে আবারও চোখ ফিরিয়ে টেবিলে থাকা বইগুলো রাত্রির দিকে বাড়িয়ে দিল। এগুলো পড়বে, সব কাজে দেবে। প্রহরের হাত থেকে বইগুলো নিয়ে মুখটা গোমরা করে ফেলল। নজর তার সামনে থাকা দেবদাস বইটার দিকে। খুব শখের বই সামনে থাকা সত্ত্বেও পড়তে পারল না সে। চোখে অশ্রুরা ভিড় করলেও বুঝতে পারল না প্রহরকে। আমাকে ওই বইটাও দিন না, আমি একবার পড়েই আপনাকে দিয়ে দেব। রাত্রির আবদারের প্রহর গম্ভীর নিঃশ্বাস ফেলে হাতে থাকা ইংলিশ একটা উপন্যাস নিয়ে বেডে গিয়ে আধশোয়া হয়ে রইল। দরজা ওইদিকে যেতে পারেন আপনি, নয়তো আমার পাশে বসে থাকতে পারেন, কিন্তু রুমের মাঝখানে দাঁড়ানোটা সহ্য হচ্ছে না আমার। সো আউট ফ্রম মাই রুম।
প্রহরীর কথায় রাত্রি কেমন যেন অপমান বোধ করলো। হাতে থাকা বইগুলো রাখতে গেলে ডোন্ট ডেয়ার। বইগুলো ভালোভাবে পড়বে। আমি এখান থেকে প্রশ্ন ধরব। এখন যাও, চোখের সামনে থেকে যাও, আউট। প্রহরের শেষ শব্দে কেঁপে উঠল রাত্রি। তৎক্ষণাৎ ধূপধাপ পা ফেলে বেরিয়ে পড়ল। শালা বদমাইশ, খালি আমারে ধমক দেয়া, তাই না? ছোট বলে সহ্য করে নিচ্ছি, একবার আপনার মতো বড় হয়ে নি, তখন আমিও আপনাকে ধমকে ধমকে কাজ করাবো। বেয়াদব। আজ থেকে রাতে তুই প্রহরের কাছে পড়তে যাবি বুড়ি।